ছিলাম ব্র্যাক ল, যে ব্র্যাক ল দেখলাম ক্রিস্টালের ক্ষেত্রে, যে ব্র্যাক ল ডিফ্রেকশন এবং ব্র্যাক ল অফ ডিফ্রেকশন। এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম, এটা থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারবো? ক্যালকুলেট করতে পারবো যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, যে ডিফারেন্ট লেয়ারের মাঝে যে ডিস্টেন্সটা থাকে, বা ল্যাটিস কনস্ট্যান্ট যেটাকে বলি, ল্যাটিস কনস্ট্যান্ট এখান থেকে বর্ণনা করতে পারবো, হিসাব করতে পারবো। ত্রিমাত্রিক ল্যাটিসের ক্ষেত্রে যেটা আমরা বলতেছিলাম, যে আপনাদের অনার্সের ছাত্রদেরকে যদি এইভাবে এই ট্রিটমেন্টটা দেন তাহলে ভালো হবে। এটা আসলে মোর বেসিক এবং ফান্ডামেন্টাল আইডিয়া থেকে করা। আচ্ছা, ফন লাউয়ের ফর্মুলেশন যদি আমরা দেখি, তো বলছিলাম যে দুইজন ভদ্রলোকই মানে যারা সলিড স্টেটের প্রতিষ্ঠাতা, অ্যাকচুয়ালি ক্রিস্টালোগ্রাফির প্রতিষ্ঠাতা, তারা হলো এই দুইজন। বাবা, একজন হলো ফন লাউ আর একজন হলো ব্র্যাক। তো ফন লাউ এর ডেসক্রিপশনটা যদি আমরা দেখি, সেই আগের মতো। ফন লাউ এর একটা সুবিধা হলো যে ব্র্যাক আমাকে কে ডাকছে? আচ্ছা, শুনতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, আমরা ফন লাউ এর কথা বলতেছিলাম, যে ফন লাউ এর আর ব্রাগের কনসেপশনের মাঝে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এরকম যে ব্রাগের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছেন যে আমরা একটা সারফেস লেয়ার কল্পনা করছি, এবং এই লেয়ার থেকে ওই আমরা ডিফ্লেকশন হচ্ছে, আমরা বলি যে ইনসাইডের মানে এক্সরেটা পড়ে তারপর ডিফ্লেকশন হয়েছে। ওই আইডিয়া থেকে নর্মালি ওই ইয়াটা করা, মানে ব্রাগের সূত্রটা করা। এবং আর লাউয়ের সূত্রায়নে আমরা প্রথমে ওইরকম কোনো ধারণা আমরা আসলে নিচ্ছি না। এই ধারণা অনুযায়ী ক্যালাসে একরকমের একটি ক্ষুদ্র বস্তু, আয়ন বা পরমাণু, এবং পরমাণু সমূহ দ্বারা গঠিত, এবং এরা ব্রাভেজলেটিসের আর বিন্দুতে অবস্থিত। মোর বেসিক আইডিয়া থেকে লাউয়ের সূত্রে করা। আয়ন বা পরমাণু সমূহ প্রত্যেকটা আপতিত এক্স রশ্মিকে চারদিকে বিকিরণ করতে পারে। যে দিক ও তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিক্ষিপ্ত তরঙ্গ সমূহ কনস্ট্রাকটিভ মানে ডিফ্রাকশন গঠন করবে, কোন একটা পার্টিকুলার দিকে পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দেখা যায় যে ও মানে ডিফ্রাকশন হচ্ছে, তাহলে সেই দিকেই আমরা শার্পনেস পাবো, মানে তীক্ষ্ণ চূড়া পাওয়া যাবে ইন্টেন্সিটির কার্ভে। এইটা হলো বেসিক আইডিয়া। এই আইডিয়া দিয়ে আসলে ওরা শুরু করছে। এখন যদি আমরা দেখি যে তার যে তত্ত্বটা, থিওরিটা সে ডেভেলপ করেছিল ব্র্যাগ। একটা জিনিস বলে রাখি, আমরা যে ওখানে ব্র্যাগের সূত্রের কথা বলছি যে আপনাদেরকে ওইভাবে ডিরাইভ করতেন, এটা কিন্তু ব্র্যাগ এইভাবে করেনি। এটা কিন্তু পরে আমরা এক্সপ্লেন করেছি যে ব্র্যাগের সূত্রটা আমরা এটা করেছি, যেটা এই ট্রিটমেন্টটা, এটা কিন্তু ব্র্যাগ করেনি, এই ট্রিটমেন্ট পরে করা। আর ব্র্যাগ ওইরকম ভাবে করেছিল ওই যে প্লেনের আইডিয়া থেকে। আর ফন লাউ সে প্রথম থেকেই তার আইডিয়াটা আরো বেসিক ছিল, আরো ফান্ডামেন্টাল ছিল। তাহলে এখান থেকে আপনারা সহজে এটা বুঝতে পারবেন যে দেখেন, সে বললো যে একটা ব্রেভিস ল্যাটিস আছে, ল্যাটিসের ধরেন এই বিন্দুতে একটা অ্যাটম আছে, এই বিন্দুতে আরেকটা অ্যাটম আছে। এখন একদিক থেকে আমি এক্স রে ইনসাইডেন্ট করছি, এই উপরের দিক থেকে নিচের দিকে যে এর বরাবর কে ওয়েব ভেক্টর সম্পন্ন এক্স রে আমরা পাঠাচ্ছি। এখন এই এক্স রে গুলা এখানে এসে পড়ছে, আর আমরা এই ডিস্টেন্সটা যে দুইটা মানে অ্যাটমের মাঝে যে ডিস্টেন্স, এটাকে ডি ধরে নিয়েছে, ডি ডিস্টেন্স। কাজেই এখন এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এন হলো ইউনিট ভেক্টর, এন হলো ইনসাইডেন্ট এক্স রে দিক এন, আর এইদিকে হলো
স্ক্যাটার্ড হওয়ার পরে বা ডিফ্লেক্টেড হওয়ার পরে এদিকে হলো এন প্রাইম আমরা নিয়েছি, আর হেড যেহেতু দেখছেন এগুলো ইউনিট ভেক্টর, এটা ইউনিট ভেক্টর, আর ডিটা হলো ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস। তার ছিল কে মানে ওয়েভ ভেক্টর নিয়ে, এবং ডিফ্লেক্টেড হলো কে প্রাইম ওয়েভ ভেক্টর নিয়ে, তার মোমেন্টাম ট্রান্সফার করছে এখানে। তাহলে এখন যদি আমরা দেখি, দেখেন তো এই ছবির থেকে এইটার আপনি লিখতে পারেন না পথ পার্থক্যটা তাইলে কত হলে পার্থ ডিফারেন্সটা কত? একটা এখান থেকে এসে এদিকে চলে গেল, আর একটা এখান থেকে এসে এদিকে চলে গেল। তাহলে এইটা থেকে এইটা বেশি রাস্তা অতিক্রম করলে এতটুক এতটুক প্লাস এতটুকু। এখন এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেল যদি আলফা প্রাইম হয়, তাহলে দেখেন তো এই ডিসটেন্সটা কত? একটু ট্রিগোনোমেট্রি নলেজ একটু ইউজ করেন। d dot d cos alpha, d dot n cos alpha, d dot n cos alpha, d n cos alpha, d cos alpha, d cos alpha, just d cos alpha ধরেন, d cos alpha হবে। হ্যাঁ, আর এটা এটাও d cos alpha, আলফা প্রাইম, ওটাও d cos alpha হবে। এটা d cos alpha আর এটা d cos alpha প্রাইম। তাহলে d cos alpha d cos alpha প্রাইম, এটাকে যদি আমি ভেক্টরের সাহায্যে ডট প্রোডাক্টের সাহায্যে লিখতে চাই, তাহলে লিখতে পারি এটা সমান হচ্ছে d ডট n মাইনাস, এটা সমান হবে মাইনাস হলে দেখেন এটা এই ডিরেকশনে, যেখানে মাইনাস d ডট n প্রাইম, d ডট n প্রাইম। তাহলে d টাকে কমন নেন, তাহলে আমরা পাচ্ছি d ডট n হ্যাট মাইনাস n প্রাইম হ্যাট। ওকে, মাইনাসটা তো বুঝলাম না স্যার, মাইনাসটা বুঝলেন না স্যার? ওই ডিটা মাইনাস হবে কেন স্যার? ও কেন হবে আপনি? আচ্ছা আমরা চিন্তা করি, ধরেন না না আমি চিন্তা আপনাকে বলি, এখনই পেয়ে যাবেন, আপনার অসুবিধার কিছু নেই। আমরা ধরি ডি এর দিক কোনটা দেখেন তো, যদি আমি ভেক্টর হিসেবে চিন্তা করি ডি এর দিক কোনটা? স্যার নিচের দিকে আসতেছে। জি স্যার, নিচের দিকে আসতেছে না? আচ্ছা, জি স্যার। এটাকে যদি আমি ডি কস থিটা এই দিকে, তাহলে ডি কস থিটার দিক কোনটা? এটা না? জি স্যার। এইদিকে। আচ্ছা এখন এটা কিন্তু আমি এক্সটেনশন করি এইদিকে, তাহলে ডি যদি কস আলফা করি, তাহলে ডি কস আলফার দিক কোনটা হবে বলেন দিকে? ডি কস আলফা, আমি আপনাকে একটু চিন্তা করেন, এটাকে আমি এক্সটেন্ড করে দিলাম এদিকে, এই যে এই ভেক্টরটা আছে না, মাইনাস এক্সটেন্ড করে পেলাম, আর এটাকে এক্সটেন্ড করলাম এদিকে, তারপরে এটাকে এদিকে নিয়ে আসলাম এই ভেক্টরটাকে। এখন যদি আমি ডি কস আলফা বলি, তাহলে কোন দিকে হবে? এইদিকে হবে না? এইদিকে না? জি স্যার, মাইনাস। পরিষ্কার তো নাকি? আপনারা যদি বলেন তাহলে তো হয়ে গেল। এই যে এইদিকে আসলো, এই বরাবর হলো আপনার ডিটা, তার কস আলফা হলো ডি কস আলফা, তাহলে দিকটা হলো এইদিকে, কিন্তু আমার ওয়েভ যাচ্ছে কোন দিকে? ডান দিকে স্যার, এক্স অক্ষের পজিটিভ দিকে। স্যার একটু কলম ইউজ করলে ভালো হতো স্যার। ডি কস আলফা, হ্যাঁ স্যার একটু যে হাইলাইট পেন ইউজ করলে ভালো হতো স্যার। পেনটা উপরে আছে স্যার, আপনার স্লাইডের উপরে ডান দিকে আছে স্যার। এটা অ্যানোড না স্যার, পেন টাইপের আছে স্যার। হ্যাঁ, একটা পেন টাইপের এখানে আছে অ্যানোটেড। এটা কি ওই অ্যানোড দিয়ে করা যাবে স্যার? অ্যানোটেড দিয়ে করা যাবে? যাবে। আমি করি নাই, ইউজ করি নাই। ট্রাই করে দেখতে পারেন স্যার। এটা না, এটা দিয়ে তো হচ্ছে না। পাশে একটা পেন আছে স্যার, পেন মাউসে চাপ দিয়ে রেখে তারপরে দেখেন দাগবেন। কোথায় দিয়ে? তারপরে এটাকে এদিকে এক্সটেন্ড করে দিলাম, তারপরে এটা হলো আমার এই ডিটাকে আমি এদিকে নিয়ে গেলাম, ডিটাকে এদিকে নিয়ে গেলাম। তাহলে এই কোণটা
আলফা প্রাইম। এই কোণটা কি আলফা পাই? জি আর আলফা প্রাইম। হ্যাঁ, আর আপনার এটা হলো আমার ডি এর দিক, তাহলে ডি কস থিটা কোন দিকে হবে? বাম দিকে। সোজা হচ্ছে না আর কি। না আমি শুনেছি এদিকে হবে স্যার। হ্যাঁ, তাহলে এইটা হলো ডি কস থিটা, আপনার ডি কস জি, আলফা জি, প্রাইম, জি এটা না? জি তার দিক হলো এটা, হচ্ছে না কেন এখন এইদিকে আর কি, ঠিক আছে। তাহলে ডি কস আলফা, কিন্তু আমার এই ওয়েভ ভেক্টর যাচ্ছে কোন দিকে? উল্টা দিকে না? কে প্রাইমটা কোন দিকে যাচ্ছে? ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে উল্টা দিকে। কি আমার কথা বুঝতে পারলেন? জি যে স্যার, এটা বুঝতে আসছিল পারছি। এদিকে, যাচ্ছে এদিকে, তাহলে এইটা যদি আপনার ডি কস আলফা প্রাইম হয়, তাহলে এইদিকে কি হবে? তাহলে মাইনাস ডি কস আলফা হবে না? জি স্যার, উল্টা বুঝতে দিকে। পারছি। কাজে এখান থেকে মাইনাস সাইনটা আসছে, ঠিক আছে কি? জি জি আচ্ছা, তাহলে ঠিক আছে। কি বন্ধ হয়ে গেল? এটা ক্লোজ করে কেমনে এটা? স্যার ওই ইউজ করিনি কখনো। তাহলে আমরা এখানে যে ঝামেলা হচ্ছে ডি ডট এন মাইনাস, তো দিস ইজ, এখন আমরা যদি বলি যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতে হয়, তাহলে মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতে হলে শর্ত হলো আসসালামু আলাইকুম বলেন। পার্ট ডিফারেন্স ইজ ইকুয়াল টু এম ল্যামডা, এম ইন ইন্টিজার। ওকে, তাহলে এটাই পার্ট ডিফারেন্স, তাহলে এটা সমান এটা হলো। এখন মাল্টিপ্লাই বোথ সাইডস বাই 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা মানে কে, কে দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা যেটা পেয়ে গেলাম ডি ডট, তাহলে কে মাইনাস কে প্রাইম, এটা হলো আমার কে প্রাইম, এটা হলো আমার কে, ইকুয়াল টু 2 পাই এম। এখন এই যে দুইটির পরিবর্তে ব্রাভিস ল্যাটিসের ল্যাটিস সাইটে বসা মানে মানে বিক্ষেপকের সারি বিবেচনা করি, এখন ওইরকম ব্রাভিস ল্যাটিসের যদি সারি কল্পনা করি, তাহলে আমরা ধরি যে ওই ল্যাটিস সাইডের দুইটা, যে কোনো দুইটা বিন্দুর মাঝে ডিসটেন্স হলো আর। এটা আসে কেন সমস্যা? ওটা বোধহয় ক্লিয়ার হয় না বরাবর নাকি? লম্বা, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন যদি একটা ক্রিস্টাল মানে ল্যাটিস কল্পনা করি, তাহলে ল্যাটিসের ক্ষেত্রে যে কোনো দুইটা ল্যাটিস বিন্দুর মাঝে ডিসটেন্স হলো আর, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ডট কে মাইনাস কে প্রাইম ইজ ইকুয়াল টু 2 পাই এম। ওখানে ডি দিয়েছিলাম, ডি ছিলাম আমরা পাশাপাশি দুইটা দিয়েছিলাম, যে কোনো দুইটা আমরা বিবেচনা করি নাই। এখন যদি আমরা ব্রাভিস ল্যাটিসের চিন্তা করি, তাহলে যে কোনো দুইটা ল্যাটিস পয়েন্টের মাঝে ডিসটেন্সটাকে ওই আর ভেক্টর দিয়ে আমরা ল্যাটিস ভেক্টর আর দিয়ে গুণ করে দিলাম, ইকুয়াল টু দিস। এখন ব্রাভিস ল্যাটিসের ভেক্টর আর এর জন্য আমরা জানি ই টু দি পাওয়ার আই কে প্রাইম মাইনাস কে ডট আর is equal to e to the power I 2 pi m is equal to 1, এটা আমরা জানি। এটা ছিল আমাদের যে রেসিপ্রোকাল ল্যাটিসের সংজ্ঞা দিতে গিয়ে যখন পড়লাম, তখন আমরা এই সংজ্ঞাটাই দিয়েছিলাম ওখানে, যে কাজে আর তাহলে স্যাটিসফাই করবে এই সমীকরণটাকে, এটা স্যাটিসফাই করবে, এটা 1 হবে। যদি 1 হয় তাহলে আমরা এখন লিখতে পারি ইকুয়েশন 19 এর সাথে তুলনা করে লেখা যায়, তাহলে এই কে প্রাইম মাইনাস কে জি ছাড়া আর কিছুই না। এটা যখন হয় তখন এটাকে আমরা বলছিলাম রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, কারণ আই জি ডট আর ইজ ইকুয়াল টু ছিল 1। এখনো ই টু দি পাওয়ার আই কে প্রাইম মাইনাস কে ডট আর ইকুয়ালস টু 1 যেহেতু হয়েছে, কাজে এই রাশিটা অবশ্যই জি ডট আর হইতে হবে। আর জি ডট যদি আর হয়ে থাকে, তাহলে কে প্রাইম মাইনাস কে অবশ্যই জি হইতে হবে, কাজে কে প্রাইম মাইনাস কে ইকুয়ালস টু জি। তাহলে আমরা সেই আগের ডিফ্রেকশনের শর্তে চলে আসলাম, যে এটা আর
লাউ ঠিক এই শর্তটাই এইভাবে উনি ডিরাইভ করছেন এক্স এর ডিফ্রেকশনের ক্ষেত্রে। এটাকে লাউ এর শর্ত বলে। ডিফ্রেকশনের শর্ত, এটাও ডিফ্রেকশনের শর্ত, তো এটাকে আসলে লাউ এর শর্ত বলা হয়। এখন আমরা যদি চান তাহলে লাউ এর সমীকরণ থেকে আমরা ব্রাগের সমীকরণে আসতে পারি, উল্টাটাও করা যায়, ব্রাগ থেকেও লাউ এর সমীকরণে যাওয়া যায়। আমরা এখানে দেখি যে আমরা যদি লাউ এর সমীকরণ থেকে ব্র্যাগের সমীকরণে যেতে চাই তাহলে কি করলে যাওয়া যায়। এখন এটা ছিল ইন জেনারেল, আর এই কোয়েশ্চেনটা ছিল। এখন আমি যদি কম্পোনেন্ট দিয়ে নেই, প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট কল্পনা করি, কম্পোনেন্টের ক্ষেত্রেও এটা ট্রু হবে। ধরুন এ বি সি, আমার প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর এ এর দিকে যদি আমি মুভ করি এটা সত্যি হবে, বি এর দিকে যদি মুভ করি এই ইকুয়েশনটা ট্রু হবে, যদি সি এর দিকেও মুভ করি তাহলে ইকুয়েশনটা ট্রু হবে, কারণ এটা যে কোনো ল্যাটিস ভেক্টরের জন্য প্রযোজ্য। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এখন লিখতে পারি a ডট k মাইনাস k প্রাইম ইকুয়ালস টু 2 পাই h b, কারণ a b c হলো শর্টেস্ট রেসিপ্রোকাল ল্যাটিসের উপাংশগুলো আমরা যদি, কারণ এটা বেসিস ভেক্টর, কাজে এখানে h k m এর জায়গায় h দিলাম, এটা একটা পূর্ণ সংখ্যা হবে, k একটা পূর্ণ সংখ্যা হবে, l একটা পূর্ণ সংখ্যা হবে, কাজে c ডট k এই কন্ডিশন দ্বারা সিদ্ধ করবে। তাহলে এখন যদি আমরা h k l পূর্ণ সংখ্যা নির্দেশ করি, এখানে কোণের সাহায্যে এই সমীকরণ সমূহকে লেখা যায়। যদি কোণ দিয়ে লিখতাম উপরে, তাহলে লিখতাম a cos alpha minus cos alpha prime is equal to h lambda, b cos beta minus cos beta prime, চাইলে না বুঝলে আমাকে বলেন, k lambda, c cos gamma minus cos gamma prime is equal to l lambda। এখানে আলফা বিটা কোণ গামা হলো আপতিত তরঙ্গের সাথে ওই যে ভিত্তি ভেক্টর সমূহের সৃষ্ট কোণ, অর্থাৎ বেসিস ভেক্টর গুলা, প্রিমিটিভ ভেক্টর গুলোর সাথে যে কোণ তৈরি করলো, এবং আলফা প্রাইম বিটা প্রাইম গামা প্রাইম হলো প্রতিফলিত রশ্মির সাথে অনুষঙ্গিক কোণ, যেটা চলে গেল প্রতিফলন হয়ে যে রশ্মিগুলা গেল তাদের সাথে কোণ হলো আলফা প্রাইম বিটা প্রাইম, এটা আর হলো ইনসাইডেন্ট ওয়েভের সাথে কোণগুলা। এখন ইকুয়েশন আপনার 316 এবং 17 কে লাউয়ের সমীকরণ বলে, আগে এটাকেও বলে লাউয়ের সমীকরণ, অথবা এটাকেও লাউয়ের সমীকরণ বলে। তাই এটা ছিল আমার ডিফ্রেকশনের শর্ত, যেটা লাউয়ের শর্ত যেটা ছিল। এখন এখান থেকে আমরা লিখতে পারি জি ম্যাগনিটিউড, কিন্তু এটা ম্যাগনিটিউড হলো জি ইজ ইকুয়াল টু 2k ডট জি ইউনিট ভেক্টর, কিন্তু এটা ইউনিট ভেক্টর ইকুয়াল টু 2k sin থিটা। ঠিক আছে কি না? বুঝলে আমাকে বলেন, আমি তোমার করে দিব আর কি, কোনো অসুবিধা নেই। 2k sin থিটা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। যারা অসুবিধা হচ্ছে তাদেরকে আমি একটা কাজ বলে দিই, কাজ দিয়ে দিই। এখান থেকে এটার কথা ভুলে যান, আপনি এইখান থেকে করেন, এটার মান বের করেন, জি এর মান বের করেন। জি এর মান বের করতে হলে কি করবেন? জি ভেক্টর ডট জি ভেক্টর, ডান দিকেও আপনি দিবেন কে প্রাইম মাইনাস কে ডট কে প্রাইম মাইনাস কে, তারপরে ডট প্রোডাক্টটা করেন। করলে একটা জিনিস মনে রাখবেন যে কে প্রাইমের মান আর কে এর মান সমান, তাহলে ওই রাশিগুলা সমান করে কে বানায় ফেলতে পারেন। তাহলে কিছু কাটাকাটি গেল, আর বাকিগুলা কাটাকাটি যাবে না হয়তো, সবগুলা কে কে প্রায় কে বানায় ফেলেন, বানায় শুধু একটু রিঅ্যারেঞ্জ করে নেন, তাহলে এটা পাবেন না, এটা দেখবেন না, দেখবেন হলো এটা টুয়াইস কে সাইন থিটা। ওকে, এই জিনিসটা পাবেন। তাহলে আমরা এইখান থেকে এখন যদি জি এর মান বসিয়ে দেন, জি ইজ ইকুয়াল টু কি ছিল 2 পাই বাই এ, মনে আছে আপনাদের? জি ইজ ইকুয়াল টু 2 পাই বাই এ ছিল না? আর এখানে তো 2k sin থিটা পাইলেন, 2k sin থিটা ইজ ইকুয়াল টু জি, জি 2 পাই এ। আর একটা কমন ফ্যাক্টর, জিটা রেসিপ্রোকাল ল্যাটিস, যখন আমরা ওই যে শর্টেস্ট রেসিপ্রোকাল ল্যাটিস কল্পনা করি তখন হলো 1, n ইজ ইকুয়াল টু 1। তার চেয়ে বড় যদি কল্পনা করি, মানে কনসিডার করি, তাহলে যে কোনো একটা কমন ফ্যাক্টর n আসবে। তাহলে n এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন
আমরা অ্যালজেব্রাটা করি, এই কে এর মান বসিয়ে দেন, কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, এই কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা বসিয়ে দিয়ে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নেন, এখন টুয়াইস এ সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। এইটা হলো ব্র্যাগের সূত্র। কিন্তু আমরা শুরু করছি লাউয়ের সূত্র থেকে বা লাউয়ের শর্ত থেকে শুরু করে আমরা একই জিনিস ব্র্যাগের সূত্রে উপনীত হতে পারছি। কাজে ওরা আমি বলছিলাম যে ওরা দুইজন দুই ভাবে কাজ করে, কিন্তু দেয়ার আসলে বেসিক্যালি মানে সেম সিমিলার জিনিসই করছে, কিন্তু দুইজনের ফিলোসফি ছিল ভিন্ন, দুইজনের দৃষ্টিকোণ ছিল দুই রকম, যেটা দিয়ে ওরা শুরু করেছিল। কিন্তু ফাইনালি ওরা ওই ক্রিস্টালেরই ওই মানে স্ট্রাকচার সম্বন্ধে ইনফরমেশন আমাদেরকে দিয়েছে আর কি। ওকে, এখন আমরা কি কি এক্সপেরিমেন্টাল যে এক্স-রে ডিফ্রাকশনের জন্য কি কি এক্সপেরিমেন্ট করে থাকা হয়, অর্থাৎ ক্রিস্টালের স্ট্রাকচার নির্ণয় করার জন্য আমরা মানে কি কি পদ্ধতি ব্যবহার করা হয় জেনারেলি। আমরা 2-3টা পদ্ধতির কথা এখানে বলবো। একটা হচ্ছে লাউয়ের পদ্ধতি, আরেকটা হলো রোটেটিং ক্রিস্টাল পদ্ধতি, আর একটা হলো দ্য পাউডার বা ডিভাইস এরার পদ্ধতি মেথড। ডিভাইস এরার মেথড, এই 3টা পদ্ধতি নিয়ে আমরা একটু একটু আলোচনা করি, এবং এটা কঠিন কিছু নাই, খুব সহজ। প্রথমে আসেন লাউয়ের পদ্ধতি। এটা একটা লাউয়ের পদ্ধতিতে কি করা হয়, এইখানে একটা ক্রিস্টাল সিঙ্গেল ক্রিস্টাল বসানো হয়। আপনাদেরকে বলছিলাম একটা সিঙ্গেল ক্রিস্টালের কথা, পলিক্রিস্টাল সিঙ্গেল ক্রিস্টাল। আমি বলছিলাম যে সিঙ্গেল ক্রিস্টাল বানানটাও কঠিন, এবং এবং এটা দিয়ে অনেক ইউজফুল এক্সপেরিমেন্ট করা হয়, অনেক জায়গায় ব্যবহার করা হয়। তাহলে এখানে একটা সিঙ্গেল ক্রিস্টাল আছে, এদিক থেকে আমরা কন্টিনিউয়াস এক্স-রে পাঠাচ্ছি। কন্টিনিউয়াস এক্স-রে বলতে আমরা কি বুঝেন আপনারা বলেন দেখি? কন্টিনিউয়াস এক্স-রেটা মানে কি বলবেন না? আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে ওই যে কন্টিনিউয়াস ক্যারেক্টারিস্টিক্স এক্স-রে আর একটা আছে কন্টিনিউয়াস এক্স-রে। ও না না, ওখানে যেটা বলছিলাম ক্যারেক্টারিস্টিক এক্স-রে, সেটা একটু ভিন্ন জিনিস, এইখানে একটু আলাদা। এটা কন্টিনিউয়াস এক্স-রে এখানে বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আপনার যে এক্স-রেটা আসছে এটার মাঝে ডিফারেন্ট খুব কাছাকাছি অনেক রকমের ওয়েভলেংথের এক্স-রে আছে। এটা দিয়ে আমরা মনোক্রোমেটিক বলছি না, মনোক্রোমেটিক যদি বলতাম তাহলে হলো শুধু এক ওয়েভলেংথের এক্স-রে আসতো। আর এখানে এই যে কন্টিনিউয়াস এক্স-রে বলতে আমরা বলছি যে এক্স-রে ওয়েভলেংথ গুলা একটা রেঞ্জের ভিতরে মানে বিভিন্ন ওয়েভলেংথেরই এই এক্স-রে গুলা এখানে এসে এই ক্রিস্টালের উপর পড়ছে। আর এইখানে আমরা ডিফ্রেকশন প্লেট, যেখান থেকে আমরা ডিফ্রেকশনটা অবজার্ভ করছি যে ইন্টেন্সিটি কি বেশি হচ্ছে না কম হচ্ছে। এখন এখানে যেহেতু বিভিন্ন রকমের ওয়েভলেংথের এক্স-রে পড়ছে, আর এই ক্রিস্টালের মাঝে আপনাদের ডিফারেন্ট তল আছে, এবং এক একটা তল এক এক অ্যাঙ্গেলে এই যে ইনসাইডেন্ট এক্স-রেটা পড়ছে, এই যে এটার ভিতরে যে বিভিন্ন অ্যাটমের যে তল বা ব্র্যাক তল আছে, তাহলে বিভিন্ন তল থেকে ডিফ্রেকশন হচ্ছে, সব তল কিন্তু এক অ্যাঙ্গেলে নাই। তাহলে শুধু যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের কোনো তরঙ্গের দৈর্ঘ্য কোনো তল আপনার হলো ওই ডিফ্রেকশনের কন্ডিশন স্যাটিসফাই করে, এই যে টুয়াইস এ সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, এটা করে, এবং যারা করবে তারা এখানে ডিফ্রেকশন প্যাটার্ন দেখাবে, অর্থাৎ ইন্টেন্সিটির ম্যাক্সিমাম দেখাবে, অন্য ওয়েভলেংথ গুলা দেখাবে না। কাজে নিরবিচ্ছিন্ন থাকাতে এর বিভিন্ন যেটার জন্য যেটা সুইটেবল সেই ওয়েভলেংথটাই আসছে, এবং এখানে যেই তলটার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট সেই তলটাতে রিফ্লেক্টেড হয়ে আপনার ডিফ্রেকশন দেখাচ্ছে। কাজেই এই ডিফ্রেকশন থেকে আমরা এখানে এক্স-রে ডিফ্রেকশন থেকে তারপরে আমরা ওই আমাদের অন্যান্য কাজগুলো করতে পারছি, যে কোন ওয়েভলেংথের জন্য কোন তল থেকে হলো সেই জিনিসগুলো আমরা পাচ্ছি। তারপরে এই ক্রিস্টাল সম্বন্ধে তখন আমার ধারণা হয়ে যাচ্ছে যে ক্রিস্টালটা কি হবে, বিসিসি, এফসিসি, হেক্সাগোনাল না কি, ওটা ওই ডিফ্রেকশন প্যাটার্ন থেকে আমরা
অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারি। তাহলে এইটা হলো লাভের পদ্ধতি। তো লাভের পদ্ধতিতে হলো এইটা কন্টিনিউয়াস। এবার আসেন দেখি, এবং লাভের পরীক্ষার পদ্ধতির নকশা, যে এই ছবিগুলো, এই যেগুলো ডিফ্লেকশন পয়েন্ট, এই যে সাদা সাদা দেখছেন, এই জায়গাগুলো ব্রাইট 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 হচ্ছে ওই ফিল্মের উপরে। এই যে পাশে ফিল্মটা আছে, ফিল্মের যে সমস্ত জায়গায় ব্রাইট হচ্ছে, মানে আলো বেশি পড়ছে, সেগুলা ব্রাইট ব্রাইট হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম সিস্টেম্যাটিক্যালি ওই ব্রাইট ব্রাইট হচ্ছে পাওয়া যাচ্ছে। এটা থেকে আপনার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিফ্রাকশন গুলো পাওয়া যাচ্ছে। স্যার এখানে তো ডিফ্রাকশন ফ্রিঞ্জে ওখানে পর্দার উপরে পড়ে তারপরে এটা হচ্ছে। হ্যাঁ, ফ্রিঞ্জ তো ডিফ্রাকশনের প্যাটার্ন দেখবেন আর কি। ডিফ্রাকশনের থেকে আমরা ফ্রিঞ্জ বলি না সাধারণত, ডিফ্রাকশনের প্যাটার্ন। হ্যাঁ, প্যাটার্নটা আমরা এখানে দেখতে পেলাম। এই প্যাটার্নটা এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেলে চারদিকে গিয়ে। চিত্র থেকে ফোল্ড কিভাবে বুঝবো স্যার? এই চিত্র থেকে যে এই যে চিত্র থেকে যে লেখা আছে ম্যাগনেসিয়াম ক্লাস 6 ফোল্ড, এই চিত্র থেকে কিভাবে বুঝবো স্যার এটা? এইটাকে 6 ফোল্ড সিমেট্রি আছে যে, আপনি দেখেন এটা যদি আমার সিমেট্রি এক্সি হয়, এটা আশেপাশে কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 ছয়টা না সিমেট্রি। যে এইখানে এটা যদি ঘুরায়, আপনার এটা ঘুরায় যদি এখানে নেন, তাহলে দেখতে একই রকম হবে। ক্রিস্টাল যদি ঘুরায় এতটুকু ঘুরানো হয়, জি স্যার, তাহলে আপনার এই একই রকমের চিত্র আসবে, একই ছবি আসবে। আবার যদি এতটুকু ঘুরান, তাহলে কয়বার ঘুরাইলে আপনি একই রকম জিনিস পাবেন? আচ্ছা 6 বার স্যার, 6 বার ঘুরাইলে আপনি পাবেন, 6 বার ঘুরাইলেই পাবেন। তাহলে ওই 6টা হলো তার ফোল্ড। ওই যে আমরা বলছিলাম যে কিউবের ক্ষেত্রে, যে এই এক্সিসের ক্ষেত্রে কয়বার ঘুরাইলে সিমেট্রি পাবেন? 4 বার। মিনিমাম হলো 90 ডিগ্রি, পরে যখন 180 ডিগ্রি, পরে 270 ডিগ্রি, পরে 260 ডিগ্রি। তাহলে 4 বার ঘুরাইলে হয়। সেটাকে আমরা এই জন্য 4 ফোল্ড, যে এনটা বের করছিলাম, এন আসলে সেটাই বলে যে 4 ফোল্ড সিমেট্রি এক্সিস। এখানে 6 ফোল্ড। এখন পরিষ্কার হলো নাকি? 6 ফোল্ডস আর কোনটার ক্ষেত্রে কোন টাইপের? এই যে 14 রকমের লেটিস আছে, এই এক্সিস আছে না, এই ধরেন এটা যদি এখানে একটা এক্সিস কল্পনা করেন ক্রিস্টালের মাঝে, তাহলে ওই ওই এক্সিসটা হলো 6 ফোল্ডের হবে, মানে প্রতিসাম্য হবে। আমাদের এই 14 প্রকারের মধ্যে কি কোনটা আছে স্যার? এটা 14 প্রকারের মধ্যে এটা তো হলো আপনার ম্যাগনেসিয়াম। আচ্ছা একটু আমি ফোনটা ধরে একটু। হ্যালো, প্রকারের মধ্যে এইরকম 6 ফোল্ড আছে কিনা স্যার? 14 প্রকার এই যে ড্যামেজ লেটিস যেটা আমরা দেখলাম একটু আগে। হ্যাঁ 14 প্রকারের মধ্যে তো আসবে ম্যাগনেসিয়াম। আপনার কাছে বই আছে সলিস্টারের? স্যার বইতে এই মুহূর্তে নেই স্যার। না, এখন এই মুহূর্তে না থাকুক, আপনি পিরিয়ডিক টেবিলে আপনি দেখবেন যে ম্যাগনেসিয়ামের ক্রিস্টাল স্ট্রাকচারটা কি। স্যার ওইটা না স্যার, আমাদের যে 14টা প্রকার আছে স্যার, সিম্পল কিউবিক, হেক্সাগোনাল, অর্থোরোম্বিক, মনোক্লিনিক, এগুলোর মধ্যে কোনটা একটা স্যার? এগুলোর মাঝে আমি বলছি, এগুলোর মাঝে 6 ফোল্ড হলো ওরা এখানে ম্যাগনেসিয়াম আছে। আমি সলিস্টেড বই আমার কাছে তো এখানে নাই, দেখা যায় সলিস্টেড বইয়ে আপনার আছে, পিরিয়ডিক টেবিল দেওয়া আছে, ওখানে স্ট্রাকচার গুলা বলা আছে যে কোনটা সিম্পল কিউবিক, কোনটা এইচসিপি, কোনটা বিসিসি, কোনটা এফসিসি। তা আপনি যদি একটু কাইন্ডলি ওই ম্যাগনেসিয়ামের ঘরটাতে ওখানে দেখবেন যে ম্যাগনেসিয়ামের মানে স্ট্রাকচারটা কি পিরিয়ডিক টেবিলে, তাহলে ওই স্ট্রাকচার যদি এফসিসি হয়ে থাকে বা যেটা হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আমাদের যে এফসিসি একটা স্ট্রাকচার আছে 14টার মধ্যে একটা এফসিসি না? জি জি। তাহলে ওই এফসিসি স্ট্রাকচারের ওই রকম 6 ফোল্ড সিমেট্রি এক্সিস আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কথা বুঝতে পারলেন? খালি ম্যাগনেসিয়ামের স্ট্রাকচার তো আমার জানা নাই এখন এই মুহূর্তে। এইটা আপনি ইয়াতে দেখতে পারবেন বা ইন্টারনেটে সার্চ দিলে হবে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ম্যাগনেসিয়াম, বলে দিবে আপনাকে। ওকে, যে রোটেশন ক্রিস্টাল মেথড, এটাও ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমাইনের জন্য এটা আরেকটা এক্সরে পদ্ধতি।
এটা হচ্ছে রোটেশন করে। আগেরটাতে কি ছিল, ক্রিস্টালটা ফিক্সড কন্টিনিউয়াস এক্সট্রেটের উপরে পড়তো। এখানে একটা প্লেট ছিল যেখানে আপনার ডিফ্লেকশনের প্যাটার্ন গুলা ওই ইয়ার উপরে আমরা ধরতাম, মানে আমরা ডিটেক্টরটা মানে প্লেটটা, ওই প্লেটের উপরে কোন অ্যাঙ্গেলে গিয়ে ডিফ্লেকশন গুলো হচ্ছে সেটা আমরা ওখান থেকে দেখতে পারতাম। আর এবার এই পদ্ধতিটাকে আমরা বলি রোটেশন ক্রিস্টাল মেথড। এইখানে মজার ব্যাপার হলো এটা যে একটা মানে ক্রিস্টাল আছে, এখন এখানে একটা এক্সরে আমরা পাঠাচ্ছি, মনোক্রোমাটিক এক্সরে, বুঝতে পারলেন? মনোক্রোমাটিক এক্সরে পাঠাচ্ছি, মনোক্রোমাটিক এক্সরে পাঠাইয়া ক্রিস্টালটাকে ঘুরাচ্ছি। ক্রিস্টালটা একটা পিভটের ইয়ার উপরে বসানো আছে, এখানে দেখেন ঘূর্ণন আছে, এটাকে ঘুরাচ্ছি। তাহলে কি হবে যে একটা ওয়েভলেংথের এক্সরে আসছে, কিন্তু ক্রিস্টালের প্লেন গুলা এক একটা প্লেন ক্রিস্টাল মানে এক্সরের সামনে গিয়ে হাজির হচ্ছে। যখন ঘুরাচ্ছেন এর ভিতরে যতগুলা প্লেন আছে, এইভাবে প্লেন আছে, ব্যাক প্লেন এইভাবে প্লেন আছে, এই প্লেন আছে, তাহলে ঘুরে এখন যেই প্লেনটার জন্য সুইটেবল, অর্থাৎ ওই যে ডি এ sin θ = 2x a sin θ = m ল্যামডা স্যাটিসফাই করবে, সেইটার থেকে আমরা ডিফ্লেকশন প্যাটার্নগুলো শুধু পাওয়া যাবে। তো এটা ফিল্ম, এটা হলো আপনার যে প্রাথমিক এক্সরশি, এদিক দিয়ে আসছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, মাঝে ওই ক্রিস্টালের ভিতর দিয়ে ঢুকছে এখানে, আর ক্রিস্টালটাকে ঘোরানো হচ্ছে। কাজে ক্রিস্টালের ওই সমস্ত তল থেকে ডিফ্লেকশন হচ্ছে যারা ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ওকে, এখানে দেখেন যে আপাতত রশ্মি, এটা স্কিমেটিক ডায়াগ্রাম। ধরেন জেড এক্স বরাবর আছে, এখানে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালটাকে আমরা ঘুরাচ্ছি। কাজে ঘুরাইলে ওই এক্সরে যে দিক থেকে আসছে, এই এক্সরে থেকে ওই যেই তলটা তার জন্য সুইটেবল হবে, ঘুরানোতে সব তলগুলোই এক্সরের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে পড়ছে। কাজে যেইটা তার জন্য সুইটেবল হবে সেটার জন্যই সে ওই আপনার ডিফ্লেকশন প্যাটার্ন তৈরি করবে। তাহলে এইটার থেকেও আমরা ওই যে ক্রিস্টালের স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানতে পারি এই পদ্ধতিটাই। আর এটা হলো পাউডার পদ্ধতি বা ডিভাইস এরার পদ্ধতি। এই পদ্ধতিতেও আইডিয়াটা কিন্তু খুব কঠিন কিছু না, যে ওখানে এবার সিঙ্গেল ক্রিস্টাল না, এবার হলো পাউডার বসানো। তো পাউডার যদি বসায় তাহলে মানে ক্রিস্টাল বাইঙ্গিয়া গুঁড়া করা আর কি। পাউডার মানে ক্রিস্টাল, একটা বড় ক্রিস্টাল ছিল, এটাকে বাইঙ্গিয়া গুঁড়া করা। গুঁড়া করলে পাউডার অবস্থায় থাকলে কি হবে, ক্রিস্টালের এক একটা ফেস এক এক জায়গায় এলোমেলো ভাবে অবস্থান করবে। ওই যে সারফেস গুলা, ইয়াগুলা, প্লেন গুলা এক একটার অংশের মধ্যে এক এক ভাবে থাকবে। এখন যদি আমি ধরেন মনোক্রোমাটিক লাইট এখান থেকে মানে এক্সরে ওখানে দেই, তাহলে পাউডারের ভিতরে হাজার হাজার ফেস গুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আছে। তাহলে যেগুলোর জন্য সে সুইটেবল ডিফ্লেকশন কন্ডিশন স্যাটিসফাই করবে, তাদের জন্য ওখানে ডিফ্লেকশন প্যাটার্ন দেখাবে। কাজেই ওই ফিল্মের উপরে আমরা এরকম ডিফ্লেকশন প্যাটার্ন দেখতে পাই, এবং এই ডিফ্লেকশন প্যাটার্নের মাপ থেকে আর কি, পরিমাপ থেকে কত অ্যাঙ্গেলে আছে, কত কি আছে, আমরা এই ক্রিস্টালের স্ট্রাকচার মানে যে পাউডার গুলো আছে, পাউডারের যে ক্রিস্টাল দ্বারা তৈরি, ওই ক্রিস্টালের স্ট্রাকচার সম্বন্ধে আমরা ইনফরমেশন পাই। মানে বলতে পারি যে এটা এই স্ট্রাকচার হবে, বিসিসি হবে না, এফসিসি হবে না, এসি হবে না, এসসিপি হবে না, আরো অন্য জটিল হবে, সেইগুলা সে তখন এই ডিফ্লেকশন ডেটাটা অ্যানালাইসিস করে আমরা বলে দিতে পারি যে এরকম হবে। ক্রিস্টালাইন সাবস্টেন্স যদি পাউডার করা হয় তাহলে তো অ্যামরফাস অথবা ক্রিস্টাল সমস্যা হয়ে যায়। না ওই অ্যামরফাসে যায় না, আসলে একটু বড় পাউডার মানে ওই যে একদম অ্যামরফাস হতে হলে আমরা বলছিলাম যে 1 ন্যানোমিটারের মানে এক ফ্র্যাকশন অফ এ ন্যানোমিটার যদি এত সাইজ ছোট যদি হয়, তখন আমরা এটা অ্যামরফাস হয়ে যাবে। কিন্তু এখানে যে পাউডার বানাচ্ছি, এই পাউডার কিন্তু সে এত ছোট না, একটু পাউডারের টুকরা গুলা আরো বড় সাইজের। তাহলে পাউডারটা বিশেষ উপায়ে করতে হবে স্যার, যাতে একদম এটা হাতে, দ্যাটস রাইট। সেটা ওই পাউডার গুলো অত না, ওই যে একদম ন্যানোমিটারের দশমাংশ অর্থাৎ অ্যাংস্ট্রম রেঞ্জের এত ছোট পাউডার না এগুলা, টুকরাগুলো একটু বড়, বুঝতে পারলেন? কাজে ওই টুকরাটা ওই ক্রিস্টাল মানে সিঙ্গেল ক্রিস্টালের মতোই অনেকটা বিহেভ করছে।
তো অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল বিভিন্ন অ্যাঙ্গেলে থাকলো। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। এই ক্রিস্টালটার নাম কি, মানে কোন ক্রিস্টাল? এনি ক্রিস্টাল আপনি বসান, এটা তো এক্সপেরিমেন্টাল, আমি জেনারেল আলোচনা করছি। যে ক্রিস্টালের স্ট্রাকচার, যে ক্রিস্টালের স্ট্রাকচার আপনি জানতে চান, সেই ক্রিস্টালটাকে এখানে বসিয়ে দিবেন অথবা পাউডার করে বসিয়ে দিবেন। আচ্ছা, কারণ এই এক্সরে দিয়ে আমরা কি করি, আমি তো আগে বলছিলাম, এক্সরে দিয়ে আমরা ক্রিস্টালের গঠন কি সেইটা ডিটারমাইন করি পরীক্ষালব্ধভাবে। এইটা তো আপনি এখন যে কোনো ক্রিস্টাল আমার জানা নাই এই ক্রিস্টালের গঠন কিরকম, মানে স্ট্রাকচারটা কিরকম, অর্থাৎ অ্যাটম গুলো কিভাবে অ্যারেঞ্জ করা আছে এটার ভিতরে, এটা আমার জানা নাই। তাহলে জানতে হলে কি করতে হবে, এক্সরে ডিফ্রেকশন এক্সপেরিমেন্টে এই ক্রিস্টালটাকে বসাবো, বসাইয়া তাহলে ওই ডিফ্রেকশন প্যাটার্নটা দেখবো, প্যাটার্নটা দেখে ওটাকে অ্যানালাইসিস করলে আমি বলে দিতে পারবো যে ওই ক্রিস্টালটা বিসিসি, এই ক্রিস্টালটা এফসিসি, এই ক্রিস্টালটা এসসিপি। বুঝতে পারলেন? এটা কোনো স্পেসিফিক ক্রিস্টালের জন্য খালি না, যেই ক্রিস্টালটি আমি জানতে চাই তার স্ট্রাকচার, তাকেই আমরা এখানে বসিয়ে দেবো। স্যার এটা আমরা ল্যাবে করাই তো, মানে একটা ওই যে করা আছে কিন্তু ওই অ্যাটমিক এনার্জি থেকে নিয়ে আসা। ও হ্যাঁ, আপনারা ল্যাবে যেটা করান, ল্যাবে জানা থাকে, কারণ যে ল্যাবে জানা থাকার পিছনে কারণটা হলো এইটা, যে আপনি এইটার প্যাটার্নটা দেখলে বলতে পারবেন যে এই ক্রিস্টালের এরকম প্যাটার্ন, তখন ওই প্যাটার্নটা দেখলে ছাত্রদেরকে শিখাইতে পারবেন যে যদি এটা নিকেল হয়ে থাকে তাহলে নিকেলের ওই ডিফ্রেকশন প্যাটার্নটা এরকম দেখা যাবে। আমার কথা বুঝতে পারলেন কি, যে এখানে স্পাইক, আবার মাঝে নাই, মাঝে একটা ছোট্ট স্পাইক, তারপর এরকম এই প্যাটার্নটা আপনি দেখবেন, এরকম একটা প্যাটার্ন দেখবেন। তাহলে এই প্যাটার্নটা সাধারণত এরকম ধরনের ক্রিস্টাল, যে ধরুন একটা পার্টিকুলার ক্রিস্টাল বসাইলেন, ওইটা স্ট্রাকচার জানা, ধরেন এটা স্ট্রাকচার হলো এফসিসি, তাহলে এফসিসি ক্রিস্টাল হলে এরকম, ছাত্রদেরকে ওটা শেখানোর জন্য ওটা স্পেসিফিক দিয়েছে। ছাত্ররা তো গবেষণা করবে না, তারা তো শুধু জানলো যে আপনার এই এক্সরে দিয়া যে স্ট্রাকচার কিভাবে ডিটারমিনেশন করা হয় পদ্ধতিটা শিখলো। সে যখন গবেষণা করবে, নতুন ম্যাটেরিয়াল বানাবে, তখন সে স্ট্রাকচার জানবে না, সে তখনই না এখানে বসায় দিয়া স্ট্রাকচার দেখবে, একটা প্যাটার্ন পাবে, তারপরে এই প্যাটার্নটাকে অ্যানালাইসিস করে তাকে বলতে হবে যে এই ক্রিস্টালটার স্ট্রাকচারটা কি। আর আজকাল যেটা সুবিধা হয়ে গেছে, আজকাল যে ইন্টারফেস করা কম্পিউটারের সাথে থাকে তো এক্সরে মেশিন, তো ওই কম্পিউটারের সাথে ওখানে প্রোগ্রাম সেট করা থাকে, মানে ওই প্রোগ্রামই আপনার প্যাটার্নটা পাইয়ে এই প্রোগ্রামে এটাকে অ্যানালাইসিস করে আপনাকে বলে দেয় যে এটা এই 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 ধরনের ক্রিস্টাল, এটা এই টাইপের ক্রিস্টাল, এটা এই টাইপের ক্রিস্টাল, সে বলে দেয়। কারণ তার কাছে আগে বলা থাকে যে এই ধরনের ইয়া হলে, এই ধরনের যদি প্যাটার্ন পাওয়া যায় তাহলে এটা মানে হলো এটা বিসিসি স্ট্রাকচার, হ্যাঁ ওই ইনফরমেশন আগে দেওয়া থাকে, যে শুধু সে মিলা। স্যার ওই বলারটা ওরা কিভাবে ওটা ডেভেলপ করলো স্যার? ওই বলা মানে প্রিলিমিনারি আগেই ফিক্স করা আছে, যে ওই ফিক্সটা কিভাবে করলো? আগে স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে, সে কম্পেয়ার করে, ওই যে তার যে জানা যে প্যাটার্ন গুলো আছে তার সাথে এখন যে প্যাটার্নটা পাইলো এটা কম্পেয়ার করে, দেখে কোনটার সাথে ভালো কম্পেয়ার করছে, সে তখন বলে ওই যে ওই কম্পেয়ার যার সাথে বেশি হয়েছে, ভালো হয়েছে, সেটা কি বলে যে তাহলে এইটার স্ট্রাকচারটা ওইটা। কম্পিউটার তো অন্যভাবে বলতে পারবে না, সে তুলনা করে বলে, আগে স্ট্যান্ডার্ড দেওয়া আছে। ও হ্যাঁ, স্ট্যান্ডার্ড বানায় নিচ্ছে স্যার, আগে স্ট্যান্ডার্ড আগে বানায় মানুষ ইনপুট হিসেবে দিয়ে দিছে, বানায় নিচ্ছে, সেটাই ওই স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করে। আচ্ছা, আর এগুলা আলোচনা করতে চাই না। এখানে স্ট্রাকচার ফ্যাক্টরের জিনিসটা আপনারা কেমন ডিটারমাইন করে আপনারা ওই যে এক্সরেতে, এটা কি আলোচনা করব? দেখেন এটা ইন্টারেস্টিং জিনিস যে আমরা কিভাবে স্ট্রাকচার ফ্যাক্টরটা হিসাব করি। যে এতক্ষণ তো এক্সপেরিমেন্টের কথা বললাম, এক্সপেরিমেন্টের যে কিভাবে কাজগুলো আসে, কিভাবে স্ট্রাকচারটা, সেটা একটু আলোচনা করলে মনে হয় ভালো হয়। এটাকে আমরা স্ট্রাকচার ফ্যাক্টর বলি, ঠিক আছে কি? আচ্ছা, তাহলে এখন ধরেন যে আমার একটা এন সেলের একটা ক্রিস্টাল আছে ধরেন, তা আমরা একটা এক্সরে ডিফ্রাকশন করব, তাহলে অ্যামপ্লিটিউডটা ওই যে দেখাইছিলাম যে আপনার যে অ্যামপ্লিটিউডটা কিসের উপর নির্ভর করবে, ইলেকট্রন ঘনত্ব ইনটু ডিবি, তারপরে এটা তার ফেজ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, ফেজ ডিফারেন্সের,
আর পুরো ক্রিস্টালের জন্য বা পুরো একটা যদি সেল থাকে তাহলে একটা পুরো সেলের উপরে ইন্টিগ্রেশন করলে আমি জানতে পারবো যে পুরো সেলের জন্য ইন্টেন্সিটি কি হবে, মানে অ্যামপ্লিটিউড কত হবে। অ্যামপ্লিটিউড জানলে ইন্টেন্সিটি বের করা কিন্তু যা সহজ। অ্যামপ্লিটিউড মডুল স্কয়ার হলো আপনার ইন্টেন্সিটি। এটা জানেন আপনারা, তো ওয়েভস এন্ড অসিলেশনে পড়ানো ছেলেদেরকে যে বলেন যে ইন্টেন্সিটি হলো অ্যামপ্লিটিউডের মডুল স্কয়ার। তাহলে আমি যদি হ্যাঁ দ্যাটস রাইট, আই ইজ ইকুয়াল টু এ মডুল স্কয়ার লেখেন। তো এটাই এখানে হিসাব যদি করতে পারি তাহলে ইন্টেন্সিটি, ওই যে ডিফ্লেকশনের যে ইন্টেন্সিটি কত হবে বেশি না কম সেটা এখান থেকে বের করে ফেলতে পারি আমরা। তো এইটা ওই যে ইলেকট্রনের সাথে সম্পর্ক, ইলেকট্রন কেন ঘনত্বের সাথে, ওই ফর্মুলাটাই লিখলাম এখন। শুধু ওইটা ইন্টিগ্রেশন করছিলাম হোল সেলের উপরে, হোল ক্রিস্টালের উপরে। আমরা এখানে যেহেতু ইউনিটস একটা সিঙ্গেল বসাই, কাজে একটা সেলের উপরে আমরা এখন এটা ইন্টিগ্রেশন করি। অথবা একটা সেল বলতে আপনি একটা ইউনিট সেল, ইউনিট কোষও বলতে পারেন আপনি, ইউনিট সেল। তার উপরে এই ইন্টিগ্রেশনটা করলে ইন্টেন্সিটিটা আমরা বের করতে পারবো, সে আগের মতোই কিন্তু টেকনিক। আর আমরা জানি যে ডিফ্লেকশনের কন্ডিশন থেকে ডেল কে অবশ্যই জি এর সমান হইতে হবে, তখনই ম্যাক্সিমাম হবে। এটাও আগে আমরা আলোচনা করে আসছি। তাহলে এটাকে দাঁড়াচ্ছে এটা। এখন আমরা যদি এটা ইন্টিগ্রেশনটা করি সেলের উপরে, তাহলে ধরেন এটার মান একটা মান দিবে, একটা ইন্টিগ্রেশনের ভ্যালু পাওয়া যাবে। এই ভ্যালুটাকে আমরা বলি এস জি। কারণ এই এনটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি আগের মতো, তাহলে কিন্তু ওই ই টু দি পাওয়ার একটা জি আসবে, আর প্লাস আই জি ডট আর। তাহলে ই জি ক্যান্সেল হয়ে যাবে, ইন্টিগ্রেশন করলে শুধু এই এস জিটা আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে এস জি কে আমরা এখানে বলি যে স্ট্রাকচার ফ্যাক্টর। এই যে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে আমরা স্ট্রাকচার ফ্যাক্টর বলে থাকি। এখন যদি আমরা দেখি যে এন আর আচ্ছা, ইলেকট্রনের ঘনত্ব যেটা আমরা বলছিলাম, ইলেকট্রনের ঘনত্ব আপনি কিভাবে নির্ণয় করা যেতে পারে। এটা হলো যে ডিফারেন্ট সাইডে, একটা সাইডে ডিফারেন্ট অ্যাটমের জন্য যে ইলেকট্রনের ঘনত্ব এসে পড়ে তার সুপার পজিশন হিসাবে আমরা টোটাল ইলেকট্রন ঘনত্বটা বলতে পারি। যেমন একটা ক্রিস্টালে আপনার একটা বিন্দুতে আমি ইলেকট্রনের ঘনত্ব নির্ণয় করতে চাই, তাহলে কি হলো যে আশেপাশে থেকে যতগুলা অ্যাটম আছে সবাই তো এখানে কম বেশি কন্ট্রিবিউট করতে পারে, কারণ ইলেকট্রন তো অ্যাটমের চারদিকে ছড়ায় থাকে। যদি এটা মেটালিক হয় তাহলে তো সারা সলিড যেটা ছড়ায় দেয়, প্রত্যেকটা অ্যাটমই কিছু ইলেকট্রন কন্ট্রিবিউট করছে সমস্ত জায়গা জুড়ে। কাজে সবার যোগফল আপনাকে কোনো একটা আর বিন্দুতে ইলেকট্রনের ডেনসিটি দিবে। এটা আমরা না বলতে কিন্তু আমাকে বলেন খুব কঠিন, মানে কঠিন, মানে এগুলো এত কঠিনের কিছু নেই, জাস্ট আপনি ফিজিক্যালি বুঝলেন কিনা জিনিসটা, সেটা বাকি জিনিস খুব সস্তা সহজ। তাহলে আমরা ওই যে এন আর এর ভ্যালুটা এটা বসাই দিতে পারি যে। এখন এটাকে আমরা একটা কাজ করি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই জি ডট আর ছিল, এটার সাথে একটা মাইনাস আর যে যোগ করি, মাইনাস মানে এখানে মাইনাস আছে তার প্লাস আর যে হবে, তাহলে একটা ই টু দি পাওয়ার মাইনাস আর যে বলা একটা টার্ম আমাকে বিয়োগ করে দিতে হবে এখানে। অথবা উল্টো ভাবে বলি যে ই টু দি পাওয়ার মাইনাস আই জি ডট আর যে দিয়ে গুণ করলাম, মানে এটা প্লাস দিয়ে আবার মাইনাস দিয়ে গুণ করে, মাইনাসের একটা ফ্যাক্টর নিলাম, প্লাসের একটা ফ্যাক্টর নিলাম, নিলে 1। হ্যাঁ, কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিলে তাহলে দেখেন এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার, এই পাশে যদি নেন তাহলে হলো ই টু দি পাওয়ার প্লাস আই জি ডট আর জে, আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস আই জি ডট আর জে, তাহলে সেই আগেরটাই ফিরে যাবেন আপনি। ফাইন, তাহলে আমি এটাকে এইভাবে লিখলাম, একটা টার্ম যোগ করলাম বিয়োগ করলাম এখানে। এবার আমরা আর মাইনাস আর জে কে একটা শর্ট হ্যান্ড নোটেশন ইউজ করি, যাই বলি, তাহলে যাই যদি বসান তাহলে এস জি হলো ই টু দি পাওয়ার এত ইন্টু রো জে যাই ই টু দি পাওয়ার মাইনাস আই জি যাই। অ্যাটমিক ফর্ম ফ্যাক্টর যেটা আমরা বলি, এটাকে যদি আমরা ডিফাইন করে নেই, এফ জে ইজ ইকুয়াল টু ডিবি রো জে ই টু দি পাওয়ার মাইনাস আই জে, এটাকে আমরা ডিফাইন করে নিলাম, এটা হলো এফ জে।
তাহলে এস জে হবে এফ জে টাইমস এটা, এফ জে ই টু দি পাওয়ার মাইনাস আই জি ডট আর জে। উল্লেখ করেছে যে এটা শুধু প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে এফ জি ইজ ইকুয়াল টু দিস, প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে এই এফ জে ইজ ইকুয়াল টু 1, কারণ ওখানে একটাই অ্যাটম থাকে। আর যদি নন প্রিমিটিভ সেল হয় তখন কিন্তু একাধিক অ্যাটম থাকে, কাজে এই অ্যাটমের উপরে সাম আসবে আর কি। এখানে একটা সাম হওয়ার কথা ছিল, এটা ভুলে ইন্টিগ্রেশন হয়ে গেছে। এটা দুইটা থাকলে দুইটার জন্য আসবে। আর এখন আমি আপনাকে বলি, ওই যে একটা শব্দ আপনাদেরকে শিখিয়েছিলাম বেসিস, বেসিসটা কি, যে ল্যাটিস প্লাস বেসিস, ওই বেসিসের উপরে এই সামটা হবে বেসিসের উপরে অ্যাকচুয়ালি। 2.3 পয়েন্ট বেসিস ওইটা স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে 2 পয়েন্ট বেসিস 3 পয়েন্ট বেসিস বলছিলাম। এই এখন এটা যদি এই ক্রিস্টালটা যদি 2 পয়েন্ট বেসিসে হয় তাহলে সামের মাঝে দুইটা আয়নের পজিশন আসবে। আর যদি এটা 3 পয়েন্ট বেসিস হয় তাহলে এটা 3টা আসবে, 4 পয়েন্ট বেসিস হলে 4টা আসবে এই সামের মাঝে। ওই বেসিসটা এখানে আপনার স্ট্রাকচার ফ্যাক্টরে মানে পরিষ্কার ওই জিনিসটা না বুঝবে, বেসিসটা না বুঝবে, এখানে আপনি ইয়ে করতে পারবেন না, ওই হিসাবটা করতে পারবেন না। আমি উদাহরণ দেখাবো দিয়ে একটা, তাহলে বুঝতে পারবেন আর কি। ওকে, এখন আমরা ধরি যে শুধু মৌলিক একক কোষের ক্ষেত্রে দিস ইজ ইকুয়াল টু দিস, কারণ ওখানে একটাই অ্যাটম, কাজে সাম করতে মানে ইয়ে হয় না, শুধু আর আর জে এর উপরে সাম হবে, কিন্তু এফ জে আর আসবে না, এফ জে 1। ওকে, তারপরে এবার আসেন দেখেন যে আমরা তো জানি যে যে আর জে ইজ ইকুয়াল টু এক্স জে এ প্লাস ওয়াই জে প্লাস জেড জে সি, জি ইজ ইকুয়াল টু এইচ এ প্লাস কে বি প্লাস এল সি বসিয়ে যদি আমরা বসাই তাহলে আমরা এই ইকুয়েশনটা দাঁড়াবে, এই ইকুয়েশনটা। এখন জি এর ভ্যালু বসিয়ে দেন, আর জে এর মান বসিয়ে দেন। আর জে হলো আমার এইটা, আর জি হলো আমার এইটা, ওই আগে শিখে আসছি আমরা। যদি বসিয়ে দেন তাহলে আমরা পাবেন যে ইজ ইকুয়াল টু এফ জে ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই, এত। ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বলেন, কারণ এটা এটা গুণ করবেন আর ডট জে ইন্টু জি ডট জি, তাহলে এ এ এ আর ক্যাপিটাল এ ডট নিলে হলো 1 হয়ে যাবে বা 2 পাই হবে, আর থাকবে হলো এইচ, আর এখানে থাকবে এক জে আর এইচ ইন্টু 2 পাই। সিমিলারলি এটার এটা যখন ডট প্রোডাক্ট হবে তখন একটা রেজাল্ট পাবেন, এটার এটা ডট প্রোডাক্ট যখন হয় তখন রেজাল্ট, অন্য সবগুলো 0 হয়ে যাবে। কারণ এর যদি আমি বি এর সাথে ডট প্রোডাক্ট নেই, ক্যাপিটাল বি এর সাথে, তাহলে 0, ওই যে আগে দেখাইছিলাম আপনাদেরকে। তাহলে এখান থেকে শুধু এটা থাকলো, তাহলে ওই যে আপনার মিলার ইন্ডেক্সের নিচে চলে আসলাম, যে স্ট্রাকচারটাকে আমরা মিলার ইন্ডেক্সের সাহায্যে প্রকাশ করে ফেললাম। এখন একটা জায়গায় আসি, ধরেন বিসিসি ল্যাটিসের স্ট্রাকচার ফ্যাক্টর ডিটারমিনেশন করব। তাহলে বিসিসি ল্যাটিসের যদি করি তাহলে বিসিসি ল্যাটিসের জন্য আমরা জানি যে জি ইজ ইকুয়াল টু 2 পাই এ এইচ এক্স প্লাস কে ওয়াই প্লাস এল জেড, জানি কি? গত ক্লাসে আমি শুধু দেখাইছিলাম যে কেমনে আমরা ইয়েগুলা পাই বিসিসির ক্ষেত্রে। হ্যাঁ, এটা হলো এ বি সি, কাজে এটা যদি বসিয়ে দেন জি ইজ ইকুয়াল টু এইচ এ প্লাস কে বি এরকম যদি বসিয়ে দেন তাহলে আপনি এই রাশিটা পাবেন জি। এখন যদি আইডেন্টিক্যাল এলিমেন্ট হয়, মানে আপনার যে ক্রিস্টালটা আছে ওই ক্রিস্টালের যে সবগুলা এলিমেন্ট একই হয়, যেমন ধরেন একটা সোডিয়ামের ক্রিস্টাল, তাহলে ওখানে সবগুলা অ্যাটম হচ্ছে সোডিয়ামের, তাই না? কাজে সোডিয়ামের হলে সবগুলার যে এই ফ্যাক্টরটা সবগুলোর জন্য সেম হবে, কাজে তখন এটা আমি সামেশনের বাইরে নিয়ে আসতে পারি। সামেশনের বাইরে নিয়ে আসলে আমার থাকলো জে এর রূপে সাম করবো শুধু, আর জে এর রূপে। এইবার আপনি সাম করে দেখেন যে এফ ইন্টু এটা যোগ করেন, এর বেসিস কটা, বিসিসি এর বেসিস কয়টা থাকে? 2 পয়েন্ট বেসিস। 2 পয়েন্ট বেসিস, তাহলে একটা হলো 0,
2 পয়েন্ট বেসিসের মধ্যে কি ছিল? যদি একটা নেই 0 আর একটা নিব কি হাফ এ হাফ এ হাফ এ, এরকম না? জি জি। তাহলে আমরা যদি এই যে 2 পয়েন্ট বেসিস এখানে ব্যবহার করেন, তাহলে একটা যদি প্রথমটা 0 নেন তাহলে আর 0, তাহলে ই টু দি পাওয়ার 0 কত? 1 1। আর দ্বিতীয়টা আপনি যদি বসিয়ে দেন হাফে হাফে হাফ বসিয়ে দেন, তাহলে ওইটার থেকে আপনি পেয়ে যাবেন পাই এইচ প্লাস কে প্লাস এল। এইটাকে আমরা এটা লেখা যায় কি প্লাস ই টু দি মাইনাস আই পাই এত ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার এত, এটা লেখা যায়? হ্যাঁ জি স্যার। তাহলে ই টু দি মাইনাস 1 পাওয়ার ই টু দি পাওয়ার এইচ। সবাই বুঝছেন তো? না বুঝলে কিন্তু স্পষ্ট বলেন আমাকে, অনেকেই বোধহয় বুঝতে পারতেছেন না। এই জায়গাটা স্যার একটু রিপিট করলে ভালো হয়ে যায়, একটু হার্ড মনে হচ্ছে। এইটার থেকে যে এইটা আসলাম, এটা বুঝছেন কি? এটা স্যার ওই যে 1টা তো বোঝা গেছে সহজেই, 0 পজিশনের জন্য 0 বসালে ই টু দি পাওয়ার 0 1 হয়, কিন্তু ওই যে পরের অংশ যেটা হাফ হাফ, এই হাফ গুলা গেল কোথায় স্যার? না, এখানে হাফ আছে বলে হাফ, আর এখান থেকে 2টা কাটা গেছে। জি এর মাঝে একটা 2 আছে না? জি 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 কি ছিল? একটা 2 ছিল, আর এখানে এই হাফ আর 2 কেটে গিয়ে শুধু পাই থাকলো। আর এইচ কে এল গুলো স্যার? এইচ কে এল গুলো যে ডট প্রোডাক্ট নিলেন, এটার সাথে আর এর ডট নিলেন না? জি জি। আর এর মাঝে কি আছে? এক্স হেড আছে, ওয়াই হেড আছে, জেড হেড আছে, আর এর মাঝে কি আছে? এইচ কে এল। বুঝতে পারলেন না? না জিতে জিতে আছে এইচ কে এল, এগুলো তো মিলার ইন্ডিসেস নরমালি জানি। আচ্ছা দাঁড়ান, আমি এর মধ্যে এইচ কে এল আছে, আর এর মধ্যে শুধু এক্স ওয়াই জেড আছে স্যার। হ্যাঁ সেটা। তাহলে ডট প্রোডাক্ট নিলে কি থাকবে? শুধু এগুলো থাকবে না? জি এর এগুলো থাকবে। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার এটা একটু বলেন না। কোনটা? ও এটা আমি বলি, এটা আমি দেখাই দিই আপনাদের একটু। ই টু দি পাওয়ার মাইনাস আই পাই, আমি এম দিয়ে করি প্রথমে আমি, কারণ এটা নেই। তো এটার সমান কি হবে? কারণ কস এম পাই মাইনাস আই সাইন এম পাই। ওকে, প্লাস মাইনাস 1 এর জন্য হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা এখন আপনারা যদি আমার এই নিচের এই সময় এই লেখাটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। ই টু দি পাওয়ার আই এম পাই, এটাকে কস আর সাইনে প্রকাশ করলাম। জি ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা এখন আপনি বলেন, যদি এম যদি আপনার 1 হয়, ইন্টিজার হলে 0 হয়ে যাবে, সাইন টার্ম 0 হয়ে যাবে, সাইন 0 হয়ে যাবে সবগুলোর জন্যই। কসটা কি হবে? কস একবার প্লাস হবে একবার মাইনাস হবে, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাই তো? জি। কখন প্লাস হবে কখন মাইনাস হবে? জোর হলে স্যার, এর মান জোর হলে প্লাস আর বিজোড় হলে মাইনাস। মাইনাস পরিষ্কার তো সবার কাছে? জি জি, এটা -1 টু দি পাওয়ার পরিষ্কার হয়। তাহলে আমি কি লিখতে পারি এটাকে? ইকুয়ালস টু জি স্যার জি -1 টু দি পাওয়ার m। এখন কি এটা আমি লিখতে পারি ই টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার m? জি 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 লিখতে পারি। কারণ দেখেন m যদি বিজোড় হয় তাহলে কি মাইনাস, m যদি জোড় হয় তাহলে -1 এর যদি স্কয়ার হয় বা 4 হয় পাওয়ার, তাহলে প্লাস। জি জি লিখতে পারি না? লিখতে পারি স্যার। ফাইন, তাহলে এইটা এখানে তাই করছে, ই টু দি পাওয়ার -i পাই এত। কারণ এগুলো তো ইন্টিজার, আমরা তো জানি এইচ কে এল কি ইন্টিজার না? 1 1 0 বা 1 2 0 এরকম হবে তো। তাহলে এটা ইন্টিজার, তাহলে এই ইন্টিজার আছে, ইন্টিজারটা যদি অড হয় তাহলে মাইনাস থাকবে, আর যদি ইভেন হয় তাহলে প্লাস। কি পরিষ্কার নাকি? ওকে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই।
এটা আমরা কিন্তু বিসিসি এর জন্য করছি। তাহলে বিসিসি স্ট্রাকচার ফ্যাক্টরটা হলো এটা। এখন দেখেন স্কেল ইজ ইকুয়াল টু 0, কখন 0 হবে দেখেন দিকে, যদি এরা বিজোড় হয়। এটা যদি বিজোড় হয় তাহলে এটা -1 থাকবে, তাহলে এটা প্লাস আছে এখানে, এটা হয়ে যাবে -1, রেজাল্ট কত 0 0। আর এটা যদি জোড় হয় তাহলে কি হবে টুয়াইস এফ না, কারণ 1 + 1 তাহলে 2 হবে টুয়াইস এফ, তাহলে টুয়াইস এফ। এখন দেখেন যদি আমি এবার সিম্পলি বলি আপনাদের, যদি আমি বিসিসি স্ট্রাকচার হিসাব করি, স্ট্রাকচারের আমি কয়েকটা তল এখানে বলা আছে, এখানে দেখেন কতগুলা তল আমি ডিফাইন করলাম। 1 0 0 একটা তল, 3 0 0 আরেকটা তল, 1 1 1 আরেকটা তল, 2 1 1 আরেকটা তল। আমার কথা বুঝতে পারলেন তো? তাহলে এই যে তল, এটা কিন্তু স্যারের ইয়াতে জমা দিয়ে দাও, সিঙ্গেল স্যারের কাছে সরাসরি যাবা। আচ্ছা শুনুন, এখান থেকে কোন তল থেকে আপনার এই ডিফ্লেকশনের পিক পাওয়া যাবে, মানে এখানে হলো ইন্টেন্সিটি অনেক উঁচা হবে আর অন্য জায়গায় 0 হবে। তাহলে এই প্লেন থেকে কি পাওয়া যাবে বলেন দেখি, এই প্লেন থেকে যে ডিফ্লেকশন হবে এটা কি ডিফ্লেকশন প্যাটার্ন শো করবে না করবে না? এই তল থেকে যেটা আসবে এটা যেহেতু স্যার 4 হবে তাহলে পজিটিভ হবে, পজিটিভ হবে, মানে কি ডিফ্লেকশন দেখা যাবে। ওকে, আর এইটার জন্য এটা অড হবে, তাহলে কি হবে ডিফ্লেকশন দেখা যাবে না দেখা যাবে না? 0 হবে, এখানে থাকবে না। তাহলে এটার জন্য দেখা যাবে না, তাহলে এই সব তল থেকে দেখা যাবে না। তাহলে কোন কোন তল থেকে দেখা যাবে? এটার থেকে দেখা যাবে, এই তল থেকে দেখা যাবে যে ডিফ্লেকশন হবে, এই তল থেকে ডিফ্লেকশন হবে। তাহলে এখন যদি আমি ডিফ্লেকশন প্যাটার্ন দেখি, নিচে আছে কি না আমার মনে নাই, ছবি দিয়ে একটা দেখাইছিলাম তো এখানে, এই যে এখানে ধরেন, এখন দেখেন আমি একটা এক্সট্রা ডিফ্লেকশন করলাম, ওই যে আমি বলছিলাম যে আপনি ওই এক্সপেরিমেন্ট করলেন যন্ত্র দিয়া, তারপর ডিফ্লেকশন প্যাটার্ন গুলা দেখলেন। এখন প্যাটার্ন গুলো যদি আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে প্যাটার্ন গুলোর যে ম্যাক্সিমাম ওই যে 2ISF হলো সামথিং, এটা কোথায় কোথায় হচ্ছে দেখেন। 2 0 0 তে আপনি ম্যাক্সিমাম পাচ্ছেন, অন্য প্লেন থেকে পাচ্ছেন না। 2 2 0 তে পাচ্ছেন, 2 2 তে পাচ্ছেন, 4 0 তে পাচ্ছেন, 4 2 0 পাচ্ছেন। এরকম একটা প্যাটার্ন আপনি দেখতে পেলেন আপনার এক্স-রে ডিফ্লেকশন করে। এখন আপনি কি মন্তব্য করবেন? আপনার এই ক্রিস্টালটা, যে ক্রিস্টালটার জন্য ডিফ্লেকশন প্যাটার্নটা দেখলেন, ওটা কি বিসিসি না এফসিসি না কি মন্তব্য করবেন বলেন দেখি? এটা ধরেন বিসিসি বলবেন না, কারণ বিসিসি তো এটা এই শর্ত মানে কোথায় জানি বিসিসি কি করে 2ISF কখন, যখন এটা জোর হলে আপনি পিক পাবেন, মানে এই যে ডিফ্লেকশনের প্যাটার্নে ডিফ্লেকশন দেখা যাবে। ডিফ্লেকশন দেখা মানে কি ইন্টেন্সিটি বেশি আর অন্য জায়গায় ইন্টেন্সিটি নাই, আবার ইন্টেন্সিটি বেশি। তাহলে যদি এরকম প্যাটার্ন হয় তাহলে আমরা বলবো যে এটা এই ক্রিস্টালটা বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক। তার স্ট্রাকচার সম্বন্ধে আমি জেনে গেলাম। পরে আরেকটা দেখেন, যদি এফসিসি দেখেন, এফসিসির ক্ষেত্রে দেখেন এটা হলো এফসিসির জন্য স্কেল করা। এখন এটাকে এই রাশিটাকে করেন, হিসাব করেন, হিসাব করলে আপনি ইজিলি এখানে দেখতে পারবেন যে এটার মান হবে 4F, মানে 1 + 1 + 1, এটা 4 আসবে যদি সকল সূচক জোড় বা বিজোড় হয়। এগুলি সকল সূচক যদি হয় জোড় বা বিজোড় হইলে আপনি ম্যাক্সিমাম পাবেন। কিন্তু 0 কখন পাবেন? 0 হলো যদি একটি সূচক জোড় এবং অন্য দুইটি বিজোড় হয়, মানে HKL এটার মাঝে যদি আপনি এনে বসায় দেখতে পারেন যে HKL এর মাঝে Hটা জোড় আসলো, বাকি দুইটা বিজোড় হলো। বুঝতে পারেন কি? যে তাহলে যদি জোড় বিজোড় এরকম হয়, একটা সূচক জোড় আর অন্য দুইটা বিজোড় হয়, তাহলে ওই ধরনের তল থেকে আসলে ডিফ্লেকশন 0 হয়ে যাবে।
অথবা এটার উল্টা হয়। উল্টা মানে কি, একটা বিজোড় বাকি দুইটা জোড়। আর যদি তিনটাই জোড় অথবা তিনটাই বিজোড় হয়, এখানে দেখেন যদি সকল সূচক মানে এইচ কে এল তিনটাই হয় জোড় না তিনটাই বিজোড়, এরকম যদি সমস্যা বা ব্যাপার হয় তাহলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, তো সেই জায়গায় স্পাইক পাওয়া যাবে। আর যদি এর মধ্যে এইচটা ধরেন বিজোড় হলো আর বাকি দুইটা জোড় হলো, অথবা উল্টাটা এইচটা হলো জোড় বাকি দুইটা বিজোড়, এরকম হইলে জিরো হয়ে যাবে। এখানে বসিয়ে দেখতে পারেন, এটা কোনো ইয়ার কিছু না। এইচ আপনারা ধরে দেখতে পারেন এইচ ওয়ান এইচ কে এল প্রথম প্রত্যেকটা প্লাস ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এখানে ওয়ান দিয়ে দেখেন কি হবে, দেখেন দেখি এইচ ওয়ান কেও ওয়ান, তাহলে কত হবে 2 পাই না, ই টু দি পাওয়ার আই 2 পাই, ই টু দি পাওয়ার আই 2 পাই যদি কস 2 পাই প্লাস আই সাইন 2 পাই এইভাবে লেখেন, তাহলে কত আসবে, শুধু সাইন 2 পাই 0, কস 2 পাই আপনাকে 1, তাহলে এটা 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 4টা বিজোড় দিয়েও দেখতে পারেন, তিনটাই বিজোড় হইতে হবে তখন, এইচ ও বিজোড়, কে ও বিজোড়, এল ও বিজোড়, তিনটাই যদি বিজোড় হয় তাহলে দেখবেন যে 1 1 1 1 এটা আসছে। কিন্তু যদি দেখেন এইচ জোড় তাহলে এইচ ইজ ইকুয়াল টু 2 আর কে বিজোড় এল ও বিজোড়, দুইটা বিজোড়, এবার বসিয়ে দেখেন, বসিয়ে দেখলে এরকম অবস্থা হলে দেখবেন যে 0 হয়ে গেছে। ওকে, কারণ -1 আসবে, একটা প্লাস আর একটা মাইনাস, কারণ প্লাস মাইনাস এর দুইটা প্লাস আসবে দুইটা মাইনাস আসবে, কাটাকাটি গিয়া সব 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ব্রোমাইড এর পরীক্ষালব্ধ ফলাফল খুব চমৎকার করবে, এটা ব্যাখ্যা করবে, যে এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। ও এটা বোধহয় এফসিসির জন্য করা, এখানে যে তিনটাই 1 1 1 হয়েছে, আপনি স্পাইক পাইছেন, তারপরে দুইটাই জোর জোর স্পাইক পাইছেন, জোর জোর স্পাইক পাইছেন, জোর জোর স্পাইক, এটা তিনটাই বেজোর পাইছেন, কাজী পটাশিয়াম ব্রোমাইড এই ক্ষেত্রে এইরকম স্পাইক, এই যে এক্স রে ডিফ্রেকশনে আমরা এরকম স্পাইক পাই ওই যে এক্সপেরিমেন্ট থেকে, এবং পরে এটা অ্যানালাইসিস করলেই আমরা আপনার ওই যে অ্যাঙ্গেলটাও এক্সপেরিমেন্ট থেকে পাই, যে ডিফারেন্ট অ্যাঙ্গেল স্ক্যাটার্ড হচ্ছে, ওই ডিফারেন্ট অ্যাঙ্গেলে কি কি পাইলাম, এবং এই অ্যানালাইসিস থেকে আপনি বলে দিতে পারবেন। এখন তো আমরা উল্টাটা বলছি যে পটাশিয়াম ব্রোমাইডের ক্ষেত্রে এইটা এফসিসি, বা আমি জানি না এটা এফসিসি কিনা, কিন্তু যদি প্যাটার্নটা এরকমই পাই তাহলে কম্পেয়ার করলে বলে দিব যে এটা আসলে স্ট্রাকচারটা হলো কি বলবেন এফসিসি। স্যার এটা অনেকটা ডাক্তারদের ওই যে এক্সরে দেখার মতো নাকি? ডাক্তাররা তো সরাসরি দেখে এক্সরেতে, সরাসরি দেখে বলে যে হ্যাঁ হাড্ডি ফেটে গেছে, অথবা ওই যে এরকম এখানে একটা টিউমারের মতো হয়েছে, এইগুলা এই ওষুধ দেখেই বলে ওরা, কারণ ওরাও তুলনা করে, ডাক্তারও তাই করে, একটা সুস্থ মানুষের ওই জায়গাটা কিরকম থাকা উচিত, এখন একজন অসুস্থ থাকলে ওই জায়গাটা ডিফারেন্ট, কাজে ওই পার্থক্য দেখি সে বলে হ্যাঁ আপনার কোনো সমস্যা এখানে আছে, এখানে হয় টিউমার হয়েছে, না এখানে রক্ত জমে আছে, না হয় এটা কি আছে, সেও কিন্তু তুলনা করেই বলে সুস্থ মানুষ ডায়াগনোসিস প্রয়োজন। হ্যাঁ, ডায়াগনোসিসটা ওইটা সুস্থ মানুষের সাথে তুলনা করে আর কি। তা আপনি যখন নতুন কিছু ম্যাটেরিয়ালের গঠন করবেন তখন ডিফ্রেকশন থেকে আপনার এক্সপেরিমেন্ট থেকে এটা পাবেন, পাইয়া তখন একটা অন্যদের সাথে জানাদের সাথে তুলনা করবেন, তুলনা করে দেখবেন কোনটার সাথে মিলে এটা, এই প্যাটার্নটা যার সাথে মিলে ওইটা যদি বিসিসি হয়ে থাকে আপনি বলবেন যে এই বস্তুটার স্ট্রাকচারও বিসিসি। এই কাজগুলো 0 প্লেনে কি পাথ ডিফারেন্স 0 হচ্ছে? পাথ ডিফারেন্সটা 0 হবে, হ্যাঁ, সে যে এই যে স্পাইক পাওয়া যাচ্ছে 0 বা ইন্টিগ্রাল ইন্টিগ্রাল মাল্টিপল অফ ল্যামডা হইলে হবে, খালি 0 হইতে হবে না। না স্যার, ম্যাক্সিমাম যে পাওয়া যাচ্ছে 200 তে, না 200 তে
এটা তো স্পাইক পাওয়া যাচ্ছে হলো 2 0 0 দুইটাই ইভেন, মানে এটা ইভেন ইভেন জিরোরও আমরা ইভেনের মাঝে ফেলাই, অর্ডারের মাঝে ফেলি না এটা না স্যার, এটা পরেরটা স্যার 200। ও এই যে 2 0 0, হ্যাঁ ঠিক আছে, এইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে। হ্যাঁ এটা আরেকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে যে এই অ্যাঙ্গেলে ওখানে ওই যে অ্যাটমের সংখ্যা বেশি থাকে কিনা, তার তার এখানে বেশি ইন্টেন্সিটি, বেশি জায়গার থেকে ওই ডিফ্লেকশনটা হচ্ছে কিনা, তখন এরকম প্যাটার্ন দেখা যায়। ভবিষ্যতে যদি আপনারা কেউ এরকম গবেষণায় কাজে যান, তখন এরকম ধরনের যদি এক্সপেরিমেন্ট করেন, তাহলে হয়তো আপনারা এই জিনিসগুলো হয়তো দেখতে পারবেন। যারা ম্যাটেরিয়াল সায়েন্সে এক্সপেরিমেন্ট করেন যদি আর কি পিএইচডি টিএইচডিতে, তাহলে আপনার ম্যাটেরিয়ালের স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য দেখবেন যে এরকম একটা নকশা পাবেন, এবং এই নকশাটা কিসের নকশা পরে বলবেন, প্রথমে নকশা পাবেন, পরে নকশাটা মিলিয়ে বলবেন যে এটার স্ট্রাকচারটা কি। ওকে, তো এই যে এই এফ জেটাও ক্যালকুলেশন করা যায় হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব থেকে, এগুলো আমরা এখন আর আলোচনা করছি না। এটা আমরা ডি বাই এটিনেশন দীর্ঘ পালার ক্ষেত্রে উৎপাদন গঠন, যাকে এগুলার আপনারা যদি ইন্টারেস্টেড যারা, তারা একটু পড়বেন, যদি মানে বুঝতে পারেন একটু মজা পাবেন যে স্ট্রাকচার গুলো কিভাবে নির্ণয় করছি। এখানে কিছু উদাহরণ করে দেওয়া আছে। এই যে আমরা বেসিসের কথা বলছিলাম না, মনে আছে যে এখন দেখেন যে এখানে এটা একটা অ্যালয় আছে, এটা কপার জিঙ্ক অ্যালয়, কপার পরমাণু কিউবের কোণায় এবং জ্যাক কেন্দ্রে অবস্থান করে। দুই বিন্দু বৃত্তির অবস্থান সমূহ হলো, এখানে যদি দুই বিন্দু হয় তাহলে অবস্থান কি হয়, একটা যদি এটা হয় আর এটা কি হবে, এটার অবস্থান কি হবে, হাফ 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 এটা হবে, যেটা বলছিলাম, এটা হলো 0 0, এটা হাফ হাফ। কাজে এই দুই বিন্দু বেসিস আমরা পেয়ে গেলাম। দুই বিন্দু বেসিস পাইলে এখন ওই যে সামটা করব, এফ জে মানে অ্যাটমিক স্ট্রাকচার ফ্যাক্টরটা যেটা নির্ণয় করব, সেটার থেকে সাম করে ফেলবেন, বসিয়ে দিবেন। করা আছে, অনেক এক্সাম্পল দেওয়া আছে বইটাতে। এটা হলো আপনার ডায়মন্ড স্ট্রাকচার নাকি বলা নাই, তবে এখান থেকে হিসাব করতে পারবেন। এখানে কিছু প্রবলেম করে দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। এই ভিতরে ডায়মন্ডের জন্য করা নাই, এখানে মনো অ্যাটমিক ডায়মন্ডের জন্য ওই যে স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন করা আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে আপনার ফর্ম ফ্যাক্টর হিসাব করা আছে, অ্যাটমিক ফর্ম ফ্যাক্টর, এই যে এফ জে যেটা, এটা হাইড্রোজেনের জন্য হিসাব করা আছে। ফর্ম ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করে, কাজে আপনার ওই যারা একসাথে কাজ করবেন এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নেবেন, দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে লাইফ। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন থাকলে হয়তো আমরা আলোচনা করতে পারি। পরের ক্লাসে আমরা ডিফেক্ট আলোচনা করব। ব্রেকের সময় হয়ে গেছে। কোথায় স্যার? লাঞ্চ ব্রেক। ও লাঞ্চ ব্রেক, সেটাই বলতেছি। আমরা চলেন লাঞ্চ ব্রেকে চলে যাই এবং পরের বার আমরা এসে ডিফেক্টটা দেখব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো।